ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী। আজকের এই পাঠে আমরা বার্ষিক বৃত্তি সম্পর্কে জানব এবং বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব। প্রথমে আমরা দেখি বার্ষিক বৃত্তি কাকে বলে, বার্ষিক বৃত্তির বৈশিষ্ট্যগুলো কি। একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন বা নির্গমনকে বার্ষিক বৃত্তি বা বৃত্তি বলে। আবার আমরা দেখি একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন এবং নির্গমনকে বার্ষিক বৃত্তি বলে। অর্থাৎ বার্ষিক বৃত্তি হতে হলে তাকে দুটি বৈশিষ্ট্য অবশ্যই মেনে চলতে হবে। একটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ সময়ের ব্যবধানটা সমান হবে, এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ টাকার পরিমাণটাও সমান হবে। বৃত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের সীমারেখা রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়রেখা পর্যন্ত সব সব সমসময় অন্তর অন্তর সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে বার্ষিক বৃত্তি বলে অভিহিত করা হয়। অর্থাৎ সমান সমান সময়টা হবে সমান এবং টাকা পরিমাণটাও হবে সমান। উপরোক্ত সংখ্যাটি বিশ্লেষণ করলে বার্ষিক বৃত্তির মূল বৈশিষ্ট্য আমরা পাই: সমপরিমাণ অর্থের নগদ প্রবাহ, সমান সময়ের ব্যবধান এবং বার্ষিক বৃত্তি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সংগঠিত হবে। একটা উদাহরণের সাথে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব একজন ব্যক্তি প্রত্যেক বছর ব্যাংকে 10% সুদে 5 বছর 1000 টাকা করে জমা রাখে। অর্থাৎ তিনি 5 বছর একবারে 5000 টাকা জমা না দিয়ে 5 বছরে 1000 টাকা করে 5000 টাকা জমা রাখবেন। তাহলে 1000 প্রথম বছর শেষে 1000, দ্বিতীয় বছর শেষে 1000, তৃতীয় বছর শেষে 1000, চতুর্থ বছর শেষে 1000 এবং পঞ্চম বছর শেষে 1000 টাকা। বার্ষিক বৃত্তির ব্যবহার: ব্যাংকের সঞ্চয় প্রকল্পে টাকা জমাকরণ, কিস্তির মাধ্যমে পণ্য ক্রয়, বিমা এবং ব্যাংক কোম্পানি কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রকার পেনশন স্কিম, গৃহ নির্মাণ ঋণ যা মাসিক বা বার্ষিক কিস্তিতে পরিশোধ্য। এই সমস্ত ক্ষেত্রে আমরা বার্ষিক বৃত্তির ব্যবহার দেখি। আমরা এই বার্ষিক বৃত্তির অঙ্কগুলো একটু ভিন্ন আকারে করার চেষ্টা করব। আমরা এতদিন একবার টাকা জমা দিছি এবং একবার টাকা জমা নিয়েছি, এইরকম অঙ্কগুলো দেখছি। এবং এগুলোতে এইভাবে যদি আমরা এই অঙ্কটা করতে চাই, তাহলে 1000 টাকার 5 বছরের সুদ দিয়ে একবার অঙ্ক করতে হবে। আবার 1000 টাকার 4 বছরের সুদ দিয়ে একবার, 1000 টাকার 3 বছরের সুদ দিয়ে একবার, 1000 টাকার 4 বছরের সুদ দিয়ে 2 বছরের সুদ দিয়ে একবার, 1000 টাকার 1 বছরের সুদ দিয়ে একবার। এই সমস্তগুলোকে বের করার পর আবার যোগ করলে তারপর আবার উত্তরটা বের হবে। তাহলে অঙ্কটা করতে একটু কষ্ট হবে। এই জন্য আমরা বার্ষিকের নিয়মে অঙ্ক করার চেষ্টা করব। এক সূত্রেই আমাদের অঙ্ক হয়ে যাবে। বার্ষিক বৃত্তির প্রকারভেদ: বার্ষিক বৃত্তিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা সাধারণ বার্ষিক বৃত্তি। যে বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শেষ তারিখে ঘটে তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। সাধারণত চুক্তি সম্পাদনের একটি নির্দিষ্ট সময় পর থেকে সাধারণ বার্ষিক বৃত্তি প্রদান বা প্রাপ্ত হয় এবং সময় শেষে সুদ নির্ণয় করা হয়। অর্থাৎ সাধারণ বার্ষিক বৃত্তি চেনার সহজ উপায় হলো বছরের শেষে এই টাকাটা দেয়া হবে। যেমন রবিন 5 বছর ধরে প্রতি বছর শেষে জনতা ব্যাংকে 2000 টাকা করে জমা করে। বৃত্তি বলতে সাধারণ বার্ষিক বৃত্তিকেই বোঝায়। একে অর্ডিনারি অ্যানুইটি বা ওএ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম বছরের শেষ 2000 টাকা, দ্বিতীয় বছরের শেষ 2000 টাকা, তৃতীয় বছরের শেষ 2000 টাকা, চতুর্থ বছরের শেষ 2000 টাকা এবং পঞ্চম বছরের শেষ 2000 টাকা। প্রদেয় বা আশি বার্ষিক বৃত্তি: যে বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হয় তাকে অগ্রিম বা প্রদেয় বার্ষিক বৃত্তি বলে। এক্ষেত্রে প্রথম কিস্তির যে তারিখে পাওয়া যাবে সেই তারিখে এর মূল্য নির্ণয় করা হয়। যেমন অর্ণব 5 বছর ধরে প্রতি বছরের শুরুতে জনতা ব্যাংকে 5000 টাকা জমা করেন। একে অ্যানুইটি ডিউ বা এডি দ্বারা প্রকাশ করা হয়। শূন্য সময় মানে প্রথম বছরের শুরু মানে শূন্য সময় 5000, দ্বিতীয় বছরের শুরু মানে 1 5000, তৃতীয় বছরের শুরু 2 5000, চতুর্থ বছরের শুরু মানে 3 মানে হলো 5000, পঞ্চম বছরের শুরু মানে হলো 4 মানে হলো 5000 টাকা। এবার আমরা দেখব বিলম্বিত বার্ষিক বৃত্তি। চুক্তি সম্পাদনের পর থেকে একটা নির্দিষ্ট সময় শেষে এ ধরনের বৃত্তি পাওয়া যায়। চুক্তি সম্পাদিত হওয়ার নির্দিষ্ট সময়ের পর থেকে চুক্তি অনুযায়ী বৃত্তি প্রদান শুরু হয়ে কোনো নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলতে থাকে। চুক্তি সম্পাদনের পর চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় থেকে এর কার্যকারিতা শুরু হয় এবং নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর এর কার্যকারিতা শেষ হয়। যেমন পেনশন পলিসি, চাকরি শেষ হওয়ার নির্দিষ্ট সময় পর থেকে অন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি চলতে থাকে। চিরস্থায়ী বার্ষিক বৃত্তি:
এটা এক ধরনের সাধারণ বৃত্তি যা বহি কিংবা আন্তঃপ্রবাহ ভবিষ্যতে হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে থাকে। এসব বৃত্তির মেয়াদ অসীম। কানাডা ও যুক্তরাজ্যে এ ধরনের বৃত্তিকে কনসল না বলে অভিহিত করা হয়, আর যুক্তরাষ্ট্রের নাম হলো পারপিচুইটি। চিরস্থায়ী বৃত্তির একটি বড় বৈশিষ্ট্য হলো এর প্রদান বা প্রাপ্তি কোনোটির জন্যই নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না। প্রতিটি সময়কাল শেষ হওয়ার পর অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত গ্রহীতা প্রদান করে কিংবা গ্রহণ করে, যেমন বৃত্তি ব্যবস্থা, নোবেল পুরস্কার ইত্যাদি। বার্ষিকের অঙ্ক চেনার নিয়ম। বার্ষিকীর অঙ্ক চেনার কতগুলো নিয়ম আছে সাধারণ। এগুলো প্রতিটাই যে থাকবে অঙ্কে তা কিন্তু নয়, যে কোনো একটা থাকলে আমরা বুঝতে পারবো এটা সাধারণ অঙ্ক নয়, এটা বার্ষিকীর অঙ্ক। সাধারণ অঙ্কে প্রতি বছর, সাধারণত এই বার্ষিকীর অঙ্কে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ লেখা থাকে। 2, টাকা কখনোই একসাথে জমা বা নেওয়া হয় না, ভাগ ভাগ করে সমান হারে নেওয়া বা দেয়া হয়। প্রতি বছরের শুরুতে বা শেষে এই কথাটি উল্লেখ থাকবে। প্রতি সময়ে এত টাকা করে কথাটি উল্লেখ থাকবে। কিস্তি কথাটি উল্লেখ থাকবে। যদি এই 5টি কোনোটাই অঙ্কের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো এটি বার্ষিকীর অঙ্ক। সাধারণ বার্ষিকী চেনার উপায়। সাধারণত টাকা জমা বা নেয়া প্রতি সময়ের শেষে হবে। 2, যদি শেষে বা শুরুতে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলেও সেটি সাধারণ বার্ষিকী। 31 ডিসেম্বর, 31 জানুয়ারি, 31 মে, প্রতি সপ্তাহে শুক্রবার উল্লেখ থাকলে সেটি সাধারণ বার্ষিকী। আর প্রদেয় বার্ষিকী হচ্ছে সাধারণত টাকা জমা বা নেওয়া প্রতি সময়ের শুরুতে এটা উল্লেখ থাকবে। 1 জানুয়ারি, 1 ডিসেম্বর, 1 মে, যদি প্রতি সপ্তাহে শনিবার যদি এরকম লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটি প্রদেয় বার্ষিকী। এবার আমরা দেখব সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। একবার চক্রবৃদ্ধি অর্থাৎ এম এর মান অনুপস্থিত। একজন ব্যক্তি প্রতি বছরের শেষে 10,000 টাকা করে আগামী 10 বছর একটি ব্যাংকে 10% সুদে টাকা জমা করলে মেয়াদ শেষে কত টাকা পাবে, সুদের পরিমাণ কত টাকা হবে। আবার আমরা দেখছি অঙ্কটা। একজন ব্যক্তি প্রতি বছরের শেষে 10,000 টাকা করে আগামী 10 বছর একটি ব্যাংকে 10% সুদে টাকা জমা করলে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, সুদের পরিমাণ কত টাকা হবে। আমরা অঙ্কটার দিকে একটু লক্ষ্য করি। অঙ্কটিতে যেহেতু একাধিক সময়ে একই পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে তাই এটি বার্ষিকীর অঙ্ক। প্রতি বছরের শেষে 1,000 টাকা করে 10,000 টাকা করে 10,000 টাকাটা একবারে জমা দেয়নি, এই জন্য এটি বার্ষিকীর অঙ্ক। আবার বর্তমানে টাকা জমা দিয়ে ভবিষ্যতে নেওয়া হবে, তাই ভবিষ্যৎ মূল্য এফভি বের করতে হবে। টাকা শেষে জমা দেওয়া হয়েছে তাই এটি বার্ষিকী, সাধারণ বার্ষিকী ওএ, তাই এফভি ও এর সূত্র বসবে। যেহেতু এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ নেই, অর্থাৎ সুদের এখানে কোনো একাধিকবার চক্রবৃদ্ধিকরণ নেই, তাই এম বসবে না। তাহলে এখানে এ আমরা কিস্তিগুলোকে এ দ্বারা প্রকাশ করব। তাহলে এ হচ্ছে 10,000 টাকা, আই হচ্ছে 0.10, এন হচ্ছে 10 বছর, তাহলে এফভিওএ। এখন আমাদের নতুন একটা সূত্র দেখতে হবে, এফভিওএ। এই এফভিওএ সমান এ গুণন 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। আবার বলতেছে দেখেন, এফভিওএ ইকুয়াল টু এ গুণন 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। আমরা এখন মান বসাবো। এফভিওএ সমান 10,000 গুণন 1 প্লাস 0.10 পাওয়ার 10 মাইনাস 1 বাই 0.10। আমরা যদি ক্যালকুলেশনটা সম্পূর্ণ করি তাহলে আমরা পাবো 1,59,374.246 টাকা। তাহলে আমরা এই 10,000 টাকা করে যদি আগামী 10 বছর একটি ব্যাংকে 10% সুদে টাকা জমা রাখি তাহলে আমি মেয়াদ শেষে পাবো 1,59,374.246 টাকা। এখন সুদের পরিমাণটা কত হবে? যেহেতু ভবিষ্যতে আমি টাকা পাইছি তাহলে এই টাকাটা সুদে আসলে যুক্ত আছে। 1,59,374.246 থেকে আমি বিয়োগ দিব আমার প্রদত্ত টাকাটা, যে টাকাটা আমি দিচ্ছি। তার টাকা দিচ্ছি 10,000 টাকা দিচ্ছি 10 বছর, তাহলে 59,374.246 টাকা হচ্ছে আমার সুদ। এবার আসি সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। এখানে এম এর মান উপস্থিত। একজন ব্যক্তি প্রতি বছরে 10,000 টাকা করে আগামী 10 বছর একটি ব্যাংকে 10% মাসিক চক্রবৃদ্ধি সুদের টাকা জমা করলে মেয়াদ শেষে কত টাকা পাবেন, সুদের পরিমাণটা কত। তাহলে অঙ্কটিতে যেহেতু একাধিক সময়ে একই পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে তাই এটি বার্ষিকীর অঙ্ক। আবার বর্তমানে টাকা জমা দিয়ে ভবিষ্যতে নেওয়া হবে তাই এটি এফভি বের করতে হবে।
টাকা শেষে জমা দেওয়া হয়েছে, তাই ধরে নিতে হবে, এটা ধরে নিতে হবে, কারণ জমা সম্পর্কে কিছু বলা নাই, তাই এটি সাধারণ বার্ষিকী। টাকা কখন জমা দেওয়া হয়েছে এ সম্পর্কে কিছু বলা নাই, তাই এটি সাধারণ বার্ষিকী। তাই এফবিও এর সূত্র বসবে, যেহেতু এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে তাই এম বসবে, অর্থাৎ এখানে এম এর মান আছে। তাহলে এই গল 10,000 টাকা, আই হচ্ছে 0.10, এন হচ্ছে 10 বছর, আর এম হচ্ছে 12, যেহেতু মাসিক চক্রবৃদ্ধি এম এর মান হচ্ছে 12। তাহলে এফবিও এর সূত্র এ, এখন আই এর সাথে এম ভাগ যাবে, এন এর সাথে এম গুণ যাবে, এ প্লাস 1 প্লাস আই বাই এম, এন গুণন এম মাইনাস 1 আই বাই এম। তাহলে এফবিও এ আমরা শুধুমাত্র মানগুলো বসাবো, মানগুলো বসালে আমরা পাবো 20,48,449.784 টাকা। অর্থাৎ আমি যদি 10% সুদে 10% সুদে 10 বছর প্রতি মাসে 10,000 টাকা করে জমা করি, তাহলে আমি মেয়াদ শেষে 20,48,449 টাকা পাবো। এক্ষেত্রে আমার সুদের পরিমাণটা হবে 20,48,449.785 বিয়োগ 10,000 গুণন 10 বছর, এবং বছরে 12 বার জমা দিচ্ছি, এটা আমাকে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। তাহলে 8,48,449 টাকা আমি প্রফিট পাবো। এই হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। এবার আসি প্রদেয় বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। এম অনুপস্থিত। একজন ব্যক্তি প্রতি বছরের শুরুতে 10,000 টাকা করে আগামী 10 বছর একটি ব্যাংকে 10% সুদে টাকা জমা করলে মেয়াদ শেষে কত টাকা পাবে, সুদের পরিমাণ কত টাকা। অঙ্কটিতে যেহেতু একাধিক সময়ে একই পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে তাই এটি বার্ষিকীর অঙ্ক। আবার বর্তমানে টাকা জমা দিয়ে ভবিষ্যতে নেওয়া হবে, তাই এফভি নির্ণয় করতে হবে। টাকা শুরুতে জমা দেওয়া হয়েছে তাই এটি প্রদেয় বার্ষিকী এডি, তাই এফভি এডি এর সূত্র বসবে, যেহেতু এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ নেই তাই এম বসবে না। তাহলে কিস্তি এ ইকুয়াল টু 10,000 টাকা, আই ইকুয়াল টু 0.10, এন ইকুয়াল টু 10 বছর। তাহলে আমরা এফভি এডি এর মান বসাবো। এফভি এডি ইকুয়াল টু এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। যেহেতু শুরুতে টাকা জমা দিচ্ছি তাহলে একটা সুদ আমি বেশি পাবো, এই জন্য গুণন 1 প্লাস আই, এখানে কোনো এন বসবে না, গুণন 1 প্লাস আই। মান বসাবো আমরা, মান বসালে আমরা পাবো 1,75,311.671 টাকা। এক্ষেত্রে সুদের পরিমাণটা হবে 1,75,311.671 বিয়োগ 10,000 গুণন 10, অর্থাৎ 75,311 টাকা আমি প্রফিট পাবো। তাহলে আমাকে অঙ্কের মধ্যে দেখে নিতে হবে টাকা শুরুতে জমা দিয়েছি না শেষে জমা দিয়েছি। এবার আসেন সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ এখানে এম এর মান উপস্থিত। একজন ব্যক্তি প্রতি বছরের শুরুতে 1 তারিখে 10,000 টাকা করে আগামী 10 বছর একটি ব্যাংকে 10% চক্রবৃদ্ধি সুদে টাকা জমা করলে মেয়াদ শেষে কত টাকা পাবে, সুদের পরিমাণ কত। 1 তারিখে টাকা জমা দেওয়া হয়েছে, তাহলে এটা শুরুতে, তাহলে এটা অবশ্যই এটি। অঙ্কটিতে যেহেতু একাধিকবার সবাই একই পরিমাণ টাকা বারবার জমা দেওয়া হয়েছে তাই এটি বার্ষিকীর অঙ্ক। আবার বর্তমানে টাকা জমা দিয়ে ভবিষ্যতে নেওয়া হবে, তাই এফপি মান বের করতে হবে। টাকা শুরুতে জমা দেওয়া হয়েছে তাই এটি সাধারণ বার্ষিকী নয়, এটি প্রদেয় বার্ষিকী এডি, অর্থাৎ এফবি এডি এর সূত্র বসবে, যেহেতু এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে তাই এখানে এম বসবে। তাহলে সূত্র এ ইকুয়াল টু 10,000 টাকা, আই ইকুয়াল টু 0.10, এন ইকুয়াল টু 10, এম ইকুয়াল টু 12। তাহলে এফবি এডি ইকুয়াল টু এ 1 প্লাস আই বাই এম, এন গুণন এম মাইনাস 1 আই বাই এম গুণন 1 প্লাস আই বাই এম। সূত্রটা দেখে নিতে হবে, যে সমস্ত জায়গায় আই আছে এম দিয়ে ভাগ যাবে, যে সমস্ত জায়গায় এন আছে এম দিয়ে গুণ যাবে। আমরা যদি মানগুলো বসাই পাবো আমরা 20,65,320.1990 টাকা, অর্থাৎ সুদের পরিমাণটা হবে 8,65,520.19 টাকা। ভবিষ্যতে প্রাপ্ত টাকার প্রত্যেক কিস্তির পরিমাণ নির্ণয়, অর্থাৎ আমরা কিস্তির মূল্য বের করে দেখবো। আজ থেকে 15 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনার জন্য 12% সুদে একটি ব্যাংকে কত টাকা করে জমা দিতে হবে, সুদের পরিমাণ কত। 15 বছর পর যেহেতু টাকা নিব তাই এটি ভবিষ্যৎ মূল্য। টাকা যেহেতু একবার জমা না দিয়ে বারবার জমা দেবো তাই এটি বার্ষিকী বা কিস্তি, যেহেতু শেষ বা শুরু কোনো কিছু উল্লেখ নাই তাই এটি সাধারণ বার্ষিকী। তাহলে এটা হচ্ছে এফবি, কারণ এই 1 লক্ষ টাকা আমি ভবিষ্যতে নিব, এই জন্য এফবি ও এ 1 লক্ষ টাকা, আই ইকুয়াল টু 0.12, এন ইকুয়াল টু 15 বছর। আমি এর মানটা বের করবো, তাহলে এফবি ও এর সূত্র আমি জানি,
এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। তাহলে এটাকে নিয়ে আসলাম এফবি বাই এফবি ও এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আই। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো 2682.424 টাকা। তাহলে এই 2682.424 টাকা যদি আমি 15 বছর 12% সুদে একটা ব্যাংকে জমা দিই, তাহলে আমি মেয়াদ শেষে 1 লক্ষ টাকা পাবো। তাহলে সুদের পরিমাণ কত? 1 লক্ষ বিয়োগ 2682.424 গুণন 15 সমান 59,763.64 টাকা। এভাবে আমরা ভবিষ্যৎ মূল্যের কিস্তির পরিমাণটাও বের করতে পারি। অর্থাৎ আমি কি পরিমাণ কিস্তি দিয়ে আজকে কি একটা জিনিস কিনতে পারবো, বা আমি হজে যেতে পারবো কিনা, বা আমি একটা গাড়ি কিনতে পারবো কিনা, বাড়ি কিনতে পারবো কিনা, সেটি আমি জানতে পারবো। আজ থেকে 15 বছর পর আরেকটি অঙ্ক আমরা দেখি। আজ থেকে 15 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কেনার জন্য দ্বিমাসিক 12% সুদে একটি ব্যাংকে প্রত্যেক বছরের শুরুতে কত টাকা করে জমা দিতে হবে? সুদের পরিমাণ কত? 15 বছর পর যেহেতু টাকাটি নিব, তাই এটি ভবিষ্যৎ মূল্য। টাকা যেহেতু একবার জমা না দিয়ে বারবার জমা দেবো, তাই এটি বার্ষিকী। যেহেতু শুরুতে উল্লেখ আছে, তাই এটি প্রদেয় বার্ষিকী। তাহলে এবার এফ বি ও এ না হয়ে এটা হবে এফ বি এটি 1 লক্ষ টাকা, আই ইকুয়াল টু 0.12, এন ইকুয়াল টু 15 বছর। আর এম এর মান হচ্ছে 12 বাই দ্বিমাসিক যেহেতু 2 সমান 6। তাহলে এফ বি এডি ইকুয়াল টু এ গুণন 1 প্লাস আই বাই এম, এন গুণন এম, আই বাই এম 1 প্লাস আই বাই এম। তাহলে এটাকে যদি আমি নেই, তাহলে এফ বি এডি বাকি সবটাই নিচে চলে আসবে। ক্যালকুলেশন করলে বের হবে 396.668 টাকা। তাহলে সুদের পরিমাণ হবে 1 লক্ষ বিয়োগ 396.668 দিব 15 বছর এবং বছরে দিব 6 বার। তাহলে 64,299.88 টাকা। এভাবে আমি যে কোনো অঙ্কের কিস্তির মূল্য বের করতে পারবো। তাহলে আমরা আজকের পাঠ থেকে বার্ষিকীর বৈশিষ্ট্য, বার্ষিক অঙ্ক চেনার নিয়ম এবং বার্ষিকীর অঙ্ক কিভাবে করতে হবে, কিস্তি কিভাবে নির্ণয় করতে হবে, সেটি আমরা দেখলাম। ধন্যবাদ।